ভাই জামাত এটা একজন নাগরিক জামাতকে চাপে রাখছে কে, গভর্নমেন্ট নাকি সাধারণ মানুষ? সবাই মিলে, যেমন আমি মিডিয়া সবাই মিলে, সকল দল মিলে, যে আপনার চাপে না রাখলে খুশি হতেন। এই তর্কে আমার যুক্ত হওয়া উচিত না। আপনি চাপে না রাখলে খুশি আমরা হতেন। আপনার কাছে ফিরবো। আমরা না আজকে সময় পার হয়ে গেছে। জনাব মাসুদ কামাল, আমরা দেখতে পাচ্ছি যে এরকম বেশ কিছু পরস্পর বিরোধী বক্তব্য এখন আমরা বিভিন্ন মানুষ বলছেন, এবং শুধু বলছেনই না, পরস্পর বিরোধী নানান ধরনের কাণ্ড কারখানা হচ্ছে। যেমন জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন অলি আহমেদ। তিনি মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের বিরুদ্ধেই এক ধরনের যুদ্ধ করেছেন, কারণ ওই সময় জামাত ইসলামের যে রাজনৈতিক অবস্থান ছিল এবং পাকিস্তানের পক্ষে তারা ছিলেন, ওই সময় তিনি যাদের বিরুদ্ধে ছিলেন তাদের পক্ষ হয়ে তিনি এখন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন। আপনার কি মনে হয় যে এই যে স্ববিরোধী রাজনীতির একটা বিরাট উত্থান? এটা আমি মনে করি অলি আহমেদের এটি রাজনীতি। মানুষের রাজনীতি থাকতে পারে না, এক একজন এক এক রাজনীতি। যেমন আমি কিন্তু নিজে পার্সোনালি মনে করি জামাত তো একটা পলিটিক্যাল দল, তাই না? জামাত অলি আহমেদকে যে মনোনয়ন দিয়েছে, আমি তো মনে করি এটা তাদের একটা মাস্টার স্ট্রোক, এটা আমি মনে করি, পার্সোনালি মনে করি, এবং আমি এতে খুব খুশি। এখানে সে একসঙ্গে অনেকগুলি এক কাজ করছে কিন্তু জামাত ইসলাম। যেমন ধরেন তার দলে সে মুক্তিযোদ্ধাদেরকে ভিড়াইতে পারছে, অলি আহমেদ নিশ্চিত পরাজিত প্রার্থী হিসেবে দিয়ে দিয়েছে। যেভাবেই হোক সে তো ভিড়াইতে পারছে রে ভাই। অলি আহমেদ তো অনেক বড় মুক্তিযোদ্ধা। অলি আহমেদ তো জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন সারা জীবন। অলি আহমেদ তো বিএনপিতে অনেক বড় একটা মানে ছিলেন, উনি তো মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন। হ্যাঁ, এবং উনি খুব বড় বিএনপি করতেন। সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ওই এলাকাতে 2টি আসনে তিনি একটা সময় এমপি হয়েছিলেন। হ্যাঁ, এমপি হয়েছেন। ওই একটা, তারপরে একটা ওনার বউকে দিয়েছেন, সেটা বউ এমপি হয়েছে। এরকম জনপ্রিয় ছিলেন উনি। এবং উনি তো আপনার এই পুরো আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন। শেষে আসন ভাগাভাগি নিয়ে উনি চলে গেছেন। এখন আপনি বলতে পারেন যে অলি আহমেদের ভীমরতি ধরছে, তারপরেও সে ভীমরতি প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাকে তো আপনি মুক্তিযোদ্ধা তো বুঝতে পারবেন না। যেমন আখতারুজ্জামানকে আপনি ধান্দাবাজ বলতে পারেন, পাগল বলতে পারেন, যাই বলেন, আপনি তাকে তো মুক্তিযোদ্ধা তার গাছ থেকে আপনি বুঝতে পারবেন না। এখন আখতারুজ্জামানকে, অলি আহমেদকে জামাত তার দলে নিতে পারছে রে ভাই। আখতারুজ্জামান তো দলেই জয়েন করছে, আর উনি জোটে জয়েন করছে। এটা জামাতের ক্যারিশমা, কিন্তু আমি পার্সোনালি মনে করি জামাত একটা ক্যারিশমেটিক দল, সে ম্যানেজ করতে পারছে, তাদেরকে একসঙ্গে একটা মানে তাদের আস্থায় নিতে পারছে, এটা তাদের সাফল্য। এবং তাকে যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করছে, এটাকে আমি পজিটিভভাবে নিয়েছি। কেন জানেন? এটা পজিটিভভাবে নিয়েছি এই কারণে, ওনাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করার মাধ্যমে তারা কিন্তু আসলে বিএনপিকে একটু বিপদে ফেলাই দিছে। বিপদটা হলো এখানে, এখন বিএনপি কাকে ক্যান্ডিডেট করবে? বিএনপিকে ক্যান্ডিডেট করতে গেলে এই লেভেলের কাউকে ক্যান্ডিডেট করতে হবে। মাঝখানে আমরা শুনতেছিলাম যে এক সচিবকে নাকি ক্যান্ডিডেট করবে, কি কোন গণি নাকি আগে কোন এক ভদ্রলোককে কি করবে। এই সমস্ত জিনিস এখন বিএনপিকে চিন্তার বাইরে রাখতে হবে। এখন বিএনপির সামনে আমি দেখতেছি যে তার স্থায়ী কমিটি যারা নাকি আপনার খুব প্রবীণ নেতা যারা আছে, এদেরকে ক্যান্ডিডেট করতে হবে। আমি এতে খুব হ্যাপি হব যদি উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মঈন খান এই ধরনের লোককে তারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করে, আমি খুব খুশি হব। দেখেন এই যে ইলেকশনটা, এই ইলেকশনে জামাত প্রার্থীর ফেল নিশ্চিত, কারণ উনি বড়জোর 90টা ভোট পাবেন। আমি হিসাব করে দেখছি 90-এর উপরে ভোট পাওয়া ওনার কোনো স্কোপ নাই এই জামাত ক্যান্ডিডেটের। হ্যাঁ, নারী যারা আছেন তারা পাবেন, আর তাদের যা আছেন জোটে যা আছেন, হ্যাঁ, সব মিলে 90টা ভোট আমার হিসাব আর কি। তো 90 ভোট দিয়ে তো আপনার 347, 3টা আসন তখন বাকি আছে। তো 347 তো 90 পেলে কোনো আওয়াজই নাই। কিন্তু এই যে একটা তারা ইলেকশন করতেছে, এটা একটা গণতান্ত্রিক প্রসেসকে তারা চালু রাখতেছে। আমি তো জামাতের পলিটিক্সকে সাপোর্ট করি, বলি আমি মনে করি এটা তারা গুড স্টেপ নিছে। আছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সংসদে চালু আছে, এই প্রক্রিয়া চলতে থাকুক, এটি আমরা চাই। দেশে একজন নাগরিক হিসাবে কে আসতে পারলো এটা ব্যাপার না, কিন্তু দুইটা পলিটিক্যাল পার্টি তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নেবে, এটা আমি মনে করি এটা খুব ভালো হবে। কাজে অলি আহমেদের সমালোচনা আমি করতেই পারি, সারাদিনই করতে পারি। আমি ওনার এইটাকে এইখানে যাওয়াটাকে পছন্দ করি না, কিন্তু উনি যদি বলেন যে ভাই এইটাই আমার পলিটিক্স, তো পলিটিক্স ওকে ফাইন, স্বাধীন দেশ, জামাত তো একটা বৈধ রাজনৈতিক দল, অসুবিধাটা কি? আমরা রেজাউল করিম শাকিল আপনার কাছে জানি, আমরা দেখতে পেলাম যে জামাতের আমির তিনি একটা সুন্দর প্রদর্শনী করেছেন তার উদ্যোগে, এবং সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, 7ই মার্চের ভাষণের ছবি রয়েছে, তারপর মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণিত হয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন।
তো সেই যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা কিংবা মুক্তিযোদ্ধাকে ঐক্য প্রার্থী হিসেবে দেওয়া, জামাতে ইসলাম এবং বা জামাত ইসলামের সমমনা যে দলগুলি আছে তারা কি তাদের রাজনীতি পরিবর্তন ঘটাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। সহ আলোচক বৃন্দ যারা আবার ওই একই যে প্রদর্শনী, সেখানে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ঘোষণা বা ওইটার কোনো ডেপিকশন নাই। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কথার শুরুতেই গাইবান্ধায় শিবির নেতা শহীদ সাইফুল্লাহ এবং সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন গতকাল শহীদ হয়েছে ইবনে সিনা মেডিকেল আইসিইউতে। যুবদলের হামলায় শহীদ হয়েছেন এই দুজনের বিচার দাবি করে আমি আমার কথা শুরু করছি। আমিরের জামাতের বাসভবনে যেই প্রদর্শনীটি হয়েছে এটি অনলাইনে দেখেছি আমি, আমার সরাসরি যাওয়ার সুযোগ হয়নি, আমি অন্যান্য আমার সাংগঠনিক প্রোগ্রামে দিতে ব্যস্ত ছিলাম। তো এটা নিয়ে পজিটিভ নেগেটিভ বা হচ্ছে নানান ধরনের আলাপ দেখেছি। আপনারা যেভাবে দেখেছেন আমি অনলাইনে দেখেছি, সরাসরি দেখার সুযোগ হয়নি। যদি আমির জামাতের কথা সূত্র ধরে বলি, মানে শেখ মুজিবকে তার যে শাসনকাল ৭২ থেকে ৭৫ এবং এখানে যে একনায়কতন্ত্র ছিল এই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ওনার ভাষ্যমতে। পাশাপাশি একই কারণেই শহীদ জিয়াউর রহমানকে রাখা হয়নি, কারণ শহীদ জিয়াকে জামাত ফ্যাসিস্ট মনে করে না বা স্বৈর শাসক মনে করে না। সেই জায়গা থেকে শহীদ জিয়াকে রাখা হয়নি, কিন্তু শেখ মুজিবের এবং তার শুধু যে ৭ই মার্চের ভাষণের ছবিটা তা না, ৭২, ৭৩, ৭৪ এই দিকগুলো সেখানে দেখানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জামাত ধরেন ৭২, ৭৩, ৭৪, ৭৫, তাহলে ৭৬ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, যার হাত ধরে জামাত ইসলাম রাজনীতি শুরু করলো, তার ছবি রাখলো না? না, এটা তো ব্যাখ্যাটা তো এভাবে এসেছে যে এখানে মানে ফ্যাসিবাদের ধারাবাহিকতাটা দেখানো হয়েছে মূলত। তো ওই লিস্টে তো জিয়াউর রহমান আসলে স্থান পান না। সেকেন্ড হলো আপনি যেটা বলছেন যে জামাত বা জামাতের সাথে যারা আছে তারা কি রাজনীতি পরিবর্তন করেছে কিনা, এটা তো আসলে নতুন প্রশ্ন না। এই প্রজন্ম আমরা যারা আছি আমরা তো ৭১কে ধারণ করি এবং আমিরের জামাত ৭১কে ধারণ করেন। এটা হলো রিয়েলিটি, এটা হলো ট্রু, নতুন বাস্তবতায় এটা বাংলাদেশের মানুষও মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। সেই জায়গা থেকে জামাত ৭১কে ধারণ করা এবং ৭১কে সেলিব্রেট করা এটা কন্ট্রাডিক্টরি না। এইটা বরং জামাত সহ বাংলাদেশের একটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, ফ্যাসিবাদ পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এইটাকে ওয়েলকাম করাটাই উচিত বলে আমি মনে করি। কিন্তু যদি সেটাই ধারণ করবেন তাহলে কিন্তু আমরা দেখেছি জামাতে ইসলামের অন্যতম নেতা, প্রধান নেতা, তার পুত্র জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে একটা দাবি জানিয়েছিলেন। তারপরে আমরা এরকমও দেখেছি যে আপনাদের ঐক্যের মধ্যে আছে এরকম দলের কোনো সদস্য বিজয় দিবস নিয়ে প্রশ্ন করেছেন যে কিসের বিজয়, কার সাথে যুদ্ধ। তো এবং কেউ প্রশ্ন করেছেন আমি জানি না, তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি, এই দাবি যে কিন্তু করেছেন, বলেছেন এই দাবি যে এবারই প্রথম উঠেছে তা কিন্তু না। আজমি সাহেব করেছেন, এটা ওনার একটা বক্তব্য নিয়ে দিয়েছেন। সেলিব্রেশন কেমনে হলো? সেলিব্রেট করতে গেলে তো জাতীয় সঙ্গীত সহ সেলিব্রেট করতে হবে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ইতিপূর্বে অনেকবার হয়েছে। বিএনপি সরকারের আমলে, বিএনপি জামাত জোট সরকার যখন ছিল তখন হচ্ছে যে আরেকটি গান আছে ধনধান্যে পুষ্পে ভরা, এটাকে জাতীয় সঙ্গীত বানানোর ব্যাপারে এটা ব্যাপক আওয়াজ উঠেছিল। তো এই দাবিটা যে আজমি সাহেবই প্রথম করেছেন তা না, উনি ওনার মতামত ব্যক্ত করেছেন। জুলাইয়ের পর অনেকেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা, ৭২-এর সংবিধান পরিবর্তন করা, এই ব্যাপারগুলোতে দাবি তুলেছেন। সামহাও এই দাবিগুলো আর শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আপনাদের যে ছাত্র সংগঠন অথবা আমরা অফিসিয়ালি জামাত ইসলাম যে সেলিব্রেশন ৭১কে সেলিব্রেট করার কথা বলে, সেই সেলিব্রেশনে কি পরিবর্তনের দাবি সহ সেলিব্রেশন নাকি ছাড়া সেলিব্রেশন? না, ৭১কে সেলিব্রেট করা মুক্তিযুদ্ধ কি বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা না করার সাথে সাংঘর্ষিক না। জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয়ও, যদি নতুন কোনো জাতীয় সঙ্গীত হয় সেটাকে আমরা তখন গাইবো সবাই মিলে, প্রবলেম নাই। তো আমরা তো এখন যে বিদ্যমান জাতীয় সঙ্গীত আছে এটি গাই বিভিন্ন প্রোগ্রামে। সো যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় তাহলে এটাকে আমরা ওয়েলকাম করবো, এটা কোনো সমস্যা না। যদি পরিবর্তনের দাবির সাথে কি আপনারা একমত নাকি দ্বিমত? আমরা এখন পর্যন্ত এটার ব্যাপারে আমার মনে হয় না যে দলীয় কোনো স্ট্যান্ড আমরা নিয়েছি, কিন্তু নানান সময় এটা নিয়ে আলাপ হচ্ছে, আমরা আলাপগুলো দেখছি। বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হয়তো অনেকে কথা বলছেন। দলীয়ভাবে আমাদের যে আমার সোনার বাংলার বিপক্ষে বা পক্ষে এরকম কোনো জোরালো স্ট্যান্ড বা কোনো বিরোধিতা সেভাবে এখন পর্যন্ত নাই। রাজনৈতিক একটি পরিবর্তনের মধ্যে দিয়ে আপনাদের বিরোধী যারা তারা যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে তারা
মুক্তিযুদ্ধকে তারা এখন সেলিব্রেট করেন, স্বাধীনতাকে ওন করেন, এমনকি জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাইলেও পরিবর্তিত জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়েও তারা মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করতে চান। তো আপনার কাছে কি মনে হয় যে এই বক্তব্যগুলি কি আসলে একটা রাজনৈতিক পরিবর্তনের সূচনা, নাকি এটা আসলে একই রকম ভাবেই নাটক? কেননা গুপ্ত একটা শব্দ ইদানিং আপনাদের দল খুবই ব্যবহার করেন। আজকেও আমি দেখেছি যে পত্রিকাতে এসেছে যে মাননীয় প্রধানমন্ত্রী গুপ্ত শব্দটা ব্যবহার করেন। দেখুন, আমরা সবাই বলি যে প্রকাশ্য শত্রু আপনার অপ্রকাশ্য শত্রুর চেয়েও ভালো। হ্যাঁ, তাই রাজনীতির ক্ষেত্রেও আমরা চাই যে প্রকাশ্যে রাজনীতি করুন, প্রকাশ্যে আর্গুমেন্ট করুন, এবং যত কিছুই হোক সেটা প্রকাশ্যে এসে টেবিল টক অথবা সংসদে অথবা রাজনৈতিক ময়দানে এসে সমাধান করুন। কিন্তু গুপ্ত থেকে রাজনীতি করা, সেটার প্রেক্ষিতে গুপ্ত রাজনীতির চরম একটা সকল কিছু লঙ্ঘন করে, সকল সীমা লঙ্ঘন করে গুপ্ত রাজনীতি। আমি আপনার সে কথার আগে আমি একটু চলে যাই কথাই, আপনার শাকিল ভাইয়ের কথায়। শাকিল ভাই বলেছিল যে ওনারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, সেলিব্রেশন করেন, সবই করেন। এটা তো একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণের পরেও যে শুনবে যে মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে যাবে, তখনই বুঝতে পারবে শাকিল ভাইয়ের এই কথাটা সত্য কি সত্য না, নাকি একটা পরিবর্তিত রাজনীতির পরিবর্তে একটা মিথ্যা চর্চার একটা অংশ কিনা এবং নাটকের একটা অংশ কিনা, সেটা শাকিল ভাইরাই ভালো বুঝে। এখানে ওনাদের যেই আপনার ডকুমেন্টারিটা এবং ওনাদের যে চিত্র প্রদর্শনীটা দেখানো হয়েছে, সেখানে 7 মার্চের বক্তব্য আনা হয়েছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণাটা আনা হয়নি। এখানে উনি বলতে চাচ্ছে যে কর্তৃত্ববাদী, বা ওনার জামাতে আমির কিন্তু বলেছে যে কর্তৃত্ববাদী রাষ্ট্র পরিচালকদের বা প্রধানদের এই কার্যক্রম তুলে ধরেছে। আপনি স্বাধীনতার সূচনা যাদের হাত ধরে, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে লড়াই সংগ্রাম না করতেন, যে ফোর্সের প্রধান না হতেন, বীর উত্তম খেতাবপ্রাপ্ত না হতেন, সেক্টর কমান্ডার না হতেন, তাহলে তো স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন হতো কিনা এটা নিয়ে তো সন্দেহ আছে, নিশ্চিতভাবে বলা যায়। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো কিছুই ওনার উল্লেখ করেন। এর পরবর্তীতে ছাত্র জনতা, সিপাহী জনতার যে বিপ্লব হয়েছে 7ই নভেম্বর 1975 সালে, সেটাকে শুধু একটা ছোট্ট ছবির আকারে, ছোট্ট সেই যে একটা ভূমিকা, এটা যে একটা বিশাল বিবরণ যেটা দেওয়া হয়েছে, কিছুই করেনি। ওনাদের বক্তব্যটা একদম, এটাতে বোঝা যায় যে ওনাদের মাঝে পতিত স্বৈরাচারের সাথে মিলেমিশে থাকার যে রাজনীতি করা, এটার মধ্যে একটা কুসুম কুসুম যে সম্পর্ক, কুসুম কুসুম যে প্রেমের সম্পর্ক, যে আন্তরিকতা, গভীরতা এবং মিলেমিশে রাজনীতি করার ইচ্ছা, এটা কিন্তু এক হয়। কারণ দুইটাই দুই রকম দল। একটা দল জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং আওয়ামী লীগ পতিত স্বৈরাচার সরকার সেটা 71কে বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করতেই বাংলাদেশে। সুতরাং দুজনের দর্শন এক, এবং আপনি জানেন দুইটাই সংগঠনই একটা সময় নিষিদ্ধ হয়েছে। বর্তমানে একটা সংগঠন নিষিদ্ধ আছে, আর ওনার একটা সময় নিষিদ্ধ ছিল, সেটা আমি যাচ্ছি না, এটা পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে। উনি জাতীয় সঙ্গীতের কথা বলেছেন। জাতীয় সঙ্গীতকে ওনারা যদি ধারণ করে থাকেন, জাতীয় সঙ্গীত শাহবাগে, আপনার কি মনে আছে ইন্টারিম গভর্নমেন্টের সময় শাহবাগে কিছু লোকজন জাতীয় সঙ্গীত গাওয়ানোর পরে শিবির হামলা করেছিল? নিশ্চয়ই আপনার আমাদের সেখানে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মাসুদ উপস্থিত ছিলেন, এবং আমরা এটাকে অনেক তিরস্কার দিয়েছি। এটা অনেক তিরস্কার করা হয়েছে, আপনার কাছ থেকে আমরা উত্তর নিব। আর তিরস্কার করা হয়েছে জাতীয় সঙ্গীত। আপনি, আমার কাছে আছে, ফুটেজগুলো আছে, আমরা একটু কালেকশন করলে, অথবা আপনি দেখেছেন, আমি ড্যাম শিওর আপনি দেখেছেন, যেহেতু আপনি ওই সময় একটা বিরাট তর্ক শুরু হয়েছিল যে জাতীয় সঙ্গীত রাখা যাবে না, এবং এই বিষয়গুলো যখন আপনার উপস্থিতিতে, যখন আমি একটা রাষ্ট্রের অথবা একটা রিকগনাইজ জিনিসকে অস্বীকার করব, তখন তো আপনি সম্মতি দেওয়া অথবা আপনার অ্যাগ্রেসিভ বিহেভ করা মানেই তো আপনি ওই পক্ষে আছেন। সো এটা আমি মনে হচ্ছে ওনার ব্যাখ্যাটা একদমই নড়বড়ে এবং এটা অযৌক্তিক। এটা না, ওই যে আপনি আমাদের যে টপিকস, নাটকের একটা অংশ হিসেবেও আমি নিতে পারি আর কি। আমি আরেকটা জিনিস উনি বলেছে, ওনাদের একটা দেখবেন আপনি, ওনারা কিভাবে সূত্র টেনে নিয়ে আসে। ওনাদের একবার শিবিরের একটা প্রোগ্রামে জুলাইয়ের চিত্র প্রদর্শনীতে লেখা আছে বখতিয়ার থেকে জুলাই। ওকে, বখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, উনি ঠিক আছে মুসলিম বিশ্বের প্রথম 1204 সালে আপনার 17 জন অশ্বারোহী নিয়ে এসে দেশকে মুসলিম বিশ্বে প্রতিষ্ঠা করেছেন, ওটা আমরা মেনে নিয়েছি। আমরা ওই ইতিহাস যাচ্ছি না, আমরা এটা স্টাডি করেছি, আমরা বই পড়েছি, ইতিহাস জেনেছি, ইতিহাস থেকে আমরা ধরছি। সেখানে সেই ছবিতে ওনারা পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাকে বড় করে দেখিয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা কিন্তু যে পেয়ারটা, ওনাদের এই সম্পর্কটা, এই দেশকে যে ভালো না বাসার যে প্রবণতাটা কেন আনতে হবে? মোহাম্মদ আলী জিন্নার ছবি কি মিডলে সবার চেয়ে বড় হয়? যে মোহাম্মদ আলী জিন্নায়ের
কার্যক্রমের কারণে আমাদের এই বাংলাদেশের কত মানুষ, নিরীহ মানুষ দেশ ছেড়েছে, কত নিরীহ মানুষ, যার কারণে সেই মানুষটাকে তারা একদম মিডলে এনে ফোকাস করে দিয়েছে। কেন এত সূত্র টানতে হবে কেন? দেশকে ভালোবাসুন। 71 এনে তো আপনারা একটা চিত্র প্রদর্শনী করেছেন, সেখানে স্টেটমেন্ট দিয়েছেন কর্তৃত্ববাদী শাসক, কিন্তু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবকে সেখানে পজিটিভভাবে ওনারা উপস্থাপন করেছেন। ওনারা এমন না যে নেগেটিভভাবে উপস্থাপন করেছে, পজিটিভভাবে। কারণ যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিবোল্ড অথবা আই ডিক্লেয়ার দ্য মেজর জিয়াউর রহমান, এর যে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এগুলো দিতে পারতো না? এই কোটেশনটা দিতে পারতো। ওনারা সেটা না করে পরবর্তী যখন এটা একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে রাজনৈতিক জীবনে, রাজনৈতিক মনে এবং আগামী প্রজন্মের জন্য আরও বেশি, শেখ হাসিনা কি পরিমাণ বিতর্কিত করে গেছে 71, ওনারা জুলাইকে আর 71কে আবারও বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা ওনার কাছে আসি, আপনি নিশ্চয়ই এটা একটা উত্তর দিতে চাইবেন। আচ্ছা, শাহবাগের যে ঘটনাটা, ওখানে তো আসলে শুধু শিবির ছিল না। শাহবাগে শিবির, চরমনাই, মামুনুল হকের দল, কওমিদের বিরাট অংশ, প্রচুর কওমি স্টুডেন্ট ছিল। তো ঘটনা যেটা, ওই সময় আমিও ছিলাম সেখানে, ওই সময় আজান হচ্ছিল এবং জাতীয় সঙ্গীত হচ্ছিল। তখন কেউ জাতীয় সঙ্গীতটা থামিয়ে দিয়েছে। ও শিবিরের কিনা আমি জানি না, আসলে এটা নিয়ে অনেক বিতর্ক তখন হয়েছে। আমরা তখন এটা কয়েকবার করে ক্লিয়ার করেছি যে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে আমাদের কোনো ধরনের বিদ্বেষ নাই, বিরোধ নাই। এরপরও মানে বারংবার এই কথাগুলো বলাটা আসলে খুবই প্রবলেমেটিক। আর শেখ মুজিবকে আমিরে জামাতের বাসভবনে পজিটিভলি দেখানো হয়নি, বরং শেখ মুজিবের যে ভাষণের, ঐতিহাসিক ভাষণের যে ছবিটা দেখানো হয়েছে, ওই ছবিটা নিয়েও অনেক সমালোচনা আমাদের দলের মধ্য থেকে হয়েছে। যে আমি তাকে নেগেটিভলি তার স্বৈরশাসনটা দেখাচ্ছি, সেখানে তার এরকম হিরোইক ছবি দেখানোটা এটা ওই প্রোগ্রামের সাথে যায় না, এটা আমাদের মধ্য থেকে সমালোচনা হয়েছে। সো উনি যে অভিযোগ করছেন, অভিযোগটা আসলে সত্যি না। সত্যি যে না, এটা কীভাবে বুঝবেন? জুলাইয়ের পর থেকে পর্যন্ত শিবির ঢাকায় অন্তত 7-8টা বড় ধরনের জুলাই প্রদর্শনী করেছে, এক্সিবিশন করেছে। টিএসসিতে করেছি, বটতলায় করেছি, জাদুঘরেই করেছি 2টা, আরও করেছে সোহরাওয়ার্দী উদ্যানে করেছি। আমরা প্রত্যেকটা জুলাই প্রদর্শনীতে ছাত্রদলের শহীদ ওয়াসিম আবার শিবিরের শহীদ শান্ত, দুইজনকে সমান মর্যাদা দিয়ে আমরা উপস্থাপন করেছি। আমরা কোথাও ওয়াসিমকে বাদ দিয়ে শুধু শিবিরের শহীদ বা ছাত্রদলের শহীদ বলে ওকে বাদ দেওয়া, এই কাজটা আমরা করি নাই। বরং আমরা আমাদের সকল প্রদর্শনী, এমনকি আমাদের বিক্ষোভ মিছিল, আমাদের র্যালিতে পর্যন্ত আমরা ওয়াসিমের ছবি আমরা ইউজ করেছি। আপনি আমার ফেসবুকে যান, আপনি দেখতে পাবেন। খুব সম্ভবত এই বছরের 6 ফেব্রুয়ারি শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, আমি চাঁদপুরে ছিলাম, তখন সেই প্রোগ্রামেও ওয়াসিমের ছবি আমরা ইউজ করেছিলাম যে জুলাইয়ের শহীদ হিসাবে। তো এই ধরনের কিছু ব্যাপার আমরা নিয়মিত আমাদের দিক থেকে স্বীকৃতিটা ছিল। কিন্তু ছাত্রদলের কোনো প্রোগ্রামে আজ পর্যন্ত শান্ত বা শিবিরের শহীদ, সাংস্কৃতিক জগতের একমাত্র শহীদ, উচ্চারণশিল্পী গোষ্ঠীর সেক্রেটারি ছিল শহীদ তাহিরের ছবি বা তাদের নাম আসলে কেউ কি নেয়? ইভেন স্লোগানে পর্যন্ত শান্ত বা অন্য কারো নাম কখনো নেয় না, তাদের স্লোগানে শুধু ওয়াসিম থাকে। এই যে পার্শিয়াল চিন্তাভাবনা করা, শুধু নিজেদের শহীদকেই সেলিব্রেট করা, আর ও শিবির করতে বলে ওর কোনো ধরনের সেলিব্রেশন নাই এবং ওয়ান কাইন্ড অফ তাকে মাইনাস করে দেওয়া, এই জিনিসটা জুলাইয়ের পর হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না। লাস্ট হচ্ছে গুপ্ত নিয়ে অনেক কথা আসলে গত 2 বছর ধরে হচ্ছে। আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে প্রাইম মিনিস্টার কি নিজেই কাজটা করেন, নাকি তাকে কেউ কুবুদ্ধিটা দেয় যে এরকম মানে হ্যাংলা কাজকর্ম করার, যেটা মানে সাধারণ গুপ্ত বলা কি হ্যাংলামি? অবশ্যই, যেটা ধরেন ছাত্রদলের কর্মীরা, রুট লেভেল কর্মীরা বলছে, এটাও যদি প্রাইম মিনিস্টার বলতে থাকে, আপনি প্রতিটি পদের কিন্তু প্রতিটি পদের সম্মান আছে। হ্যাঁ, আমি রাষ্ট্রীয় পদের আপনি সম্মান আপনাকে উইথড্র করতে হয়, উইথড্র করা উচিত আপনার। তো আপনি এক রাষ্ট্রের প্রধানের এভাবে, আপনি কি আমাকে কথা বলতে দিবেন? উনি ওনার রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, সমালোচনা করতে পারেন। রাজনৈতিক বক্তব্য না, আমি বলছি প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারেন। আমি বলছি প্রধানমন্ত্রী এই ধরনের শব্দ চয়ন করা, আপনি আবার সুযোগ পাবেন তখন আপনি বলবেন। প্রধানমন্ত্রী এই ধরনের শব্দ চয়ন করা উচিত না, যে শব্দ নিয়ে ছাত্রদল গুপ্ত বলে সাংবাদিককে পর্যন্ত মারে। রাজনীতিতে তো এই ধরনের রিটরিক বা রসিকতামূলক বক্তব্য বা টার্ম ব্যবহার করার ইতিহাস আছে। আচ্ছা, কিন্তু ইতিহাসটা খুব বাজে। এটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এটা আশা করি না। মানে তারেক রহমান আমাদের কাছে যে মর্যাদার আসনে আসেন, খালেদা জিয়ার সন্তান হিসেবে তাকে আমরা যেই নজরে দেখি, সেই নজরে উনি ছাত্রদলের কর্মীদের ভাষা উনি ব্যবহার করতে পারেন না। কারণ এই গুপ্ত বলে শাহবাগ থানায় হামলা করা হয়েছে, আলাদা আলাদা হবে। আমি একটু বলি, এই গুপ্ত বলে শাহবাগ থানায় হামলা করা হয়েছে, সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির 6 জন সাংবাদিককে পেটানো হয়েছে মিডিয়ার সামনে, পুলিশের সামনে। সো এই গুপ্ত শব্দটা প্রবলেমেটিক 2টা কারণে। একটা হইলো মানে কেউ কখনো গুপ্ত ছিল না, লুকিয়ে ছিল না কোনো, সেটা ডিফারেন্ট আলাপ।
যেমন আমিও হলে ছিলাম ফার্স্ট ইয়ার, আমি গণরুমে ছিলাম, এটা তো অস্বীকার করার কিছু নেই। আমি যেটা বলতে চাই, গণরুমে থাকলে কি ধরেন ছাত্রলীগের স্লোগান দিতে হবে? যারা গণরুমে ছিল তারা কি করেছে আমি একটু শেষ করি যে আপনি শেখ হাসিনা সমাজে একটা কাল্পনিক দানব তৈরি করে রেখেছিল। সেই কাল্পনিক দানবের নাম কি? সে সবসময় মানুষকে ভয় দেখাতো, এক ধরনের ট্যাবু বজায় রাখছিল, জামাত শিবির। যে কাউকে জামাত শিবির বলে মারলে তার আর কোনো বিচার হতো না। ফলে আপনি আবরারকে মারতেছেন নাকি বিশ্বজিৎকে মারতেছেন এটা ম্যাটার করে না, জামাত শিবির বলে মারলেই ওটা জায়েজ। এখন যখন শেখ হাসিনা বিদায় নিল, ওরকম হয়েছে না ছাত্রলীগ বলে মার দিলে জায়েজ? আমি সেদিকে আসছি। এখন আপনি যখন হাসিনা বিদায় নিল তখন ছাত্রদল বিএনপির জন্য এরকম একটা কল্পিত দানব দরকার, সেই দানবের নাম হলো গুপ্ত। আপনি গুপ্ত বলে শিবিরকেও মারবেন, যে শিবির না তাকেও মারবেন। আপনি গুপ্ত বলে যে সাংবাদিককে বলবেন না আপনি শিবির। আমরা গতকালকে কি করেছে জানেন? পরশুদিন একজন আইনজীবীকে পিটাচ্ছে পুরান ঢাকায় জগন্নাথ ইউনিভার্সিটির পাশে। আইনজীবী বলতেছে, ভাই আমি কোর্টের আইনজীবী, বলতেছে না আপনি শিবির। তারপর ঢাকা কলেজের সামনে একজন পথচারীকে পিটাচ্ছে জামাত বলে, উনি বলতেছে ভাই আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বলছেন আপনি জামাত। এমনকি কি করছে, নিজেদের দলের একজনকে শিবির বলে মানে পিটানো শুরু করছে, পরে দেখা গেল যুবদলের কর্মী। তো এই গুপ্ত শব্দের প্রবলেমটা এখানে, যে আপনি যে শিবির তাকেও মারবেন, যে শিবির না তাকেও মারবেন। মূলত গুপ্ত বলার মাধ্যমে আপনি মারার বৈধতা উৎপাদন করছেন। শুধু কি গুপ্তই সমস্যা নাকি এই ধরনের ট্যাগিং জিনিসটাই সমস্যা? ট্যাগিং, ওভারঅল ট্যাগিং কালচারটাই সমস্যা। সেই ট্যাগিং এর কালচার তো বন্ধ করার বিরুদ্ধে আপনারা বলছেন না, আপনারা শুধু গুপ্তের বিরুদ্ধে বলেন। না, গুপ্তের আমরা ওভারঅল ট্যাগিং কালচারের বিরুদ্ধে বলছি, কিন্তু আপনি যখন গুপ্ত ফ্রান্স থেকে মাসুদ কামালকে ট্যাগিং করে, আমাকে ট্যাগিং করে, বিভিন্ন লোককে ট্যাগিং করে, আপনারা কোনোদিন তাদের বিরুদ্ধে কথা বলেছেন? আমরা সব ধরনের ট্যাগের বিরুদ্ধে। আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে থাকেন আপনি ক্লিয়ারলি বলেন। আমি আপনাকে বলবো না যে আপনি বিএনপির সাংবাদিক, আপনি আওয়ামী লীগের সাংবাদিক, আপনি জামাতের সাংবাদিক, আমি এটা বলতে চাই না। বরং আপনি যেই পরিচয় আসছেন আমি আপনাকে সেই পরিচয় বলতে চাই। কিন্তু ছাত্রদলের ভাইরা এই কাজটা করতে চান না। উনি জোর করে বলবে যে আপনি সাংবাদিক না, আপনি জামাত, এটা বলে উনি আপনাকে মারবে। তার মানে রাজনীতি তার চেহারা বদল করছে না, কোনো জায়গাতে আগের মতো কিছুটা বদল হয়েছে, কিন্তু আবার ওনারা ব্যাক করতে চাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে গুপ্ত এবং গুপ্ত নয় একটা তর্ক? গুপ্ত জিনিসটা কি জানেন? গুপ্তটা তো একদম অবাস্তব কিছু না, গুপ্ত তো এক্সিস্ট করে। আপনার সত্যি কথা বলতে কি, আমি একটা কথা বলি আর মাঝখানে, এই ছাত্রদলের সভাপতি আছেন রাকিব, ও একবার একটা কথা বলছিল যে এখন তো প্রমাণ হলো যে ছাত্র লীগের মধ্যে ছাত্র শিবির ছিল এবং কমিটিও পাওয়া গেল। যখন নাকি ফরহাদ অথবা সাদিক ক্যামেরা আসলো, তখন কিন্তু রাকিব বলছিল যে আপনাদের তাহলে গত 15 বছরে নিশ্চয়ই আপনাদের কমিটি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের কমিটি ছিল, সেই কমিটিগুলোর নামটা আমাদেরকে দেন। ছিল তো কমিটির নামটা কিন্তু শিবিরা দেয় নাই। দেয় নাই কেন? দেয় নাই? দেয় নাই এই কারণে তারা বিভিন্ন দলে ছিল। তখন তো শিবির বলার কোনো সমস্যা নাই, শিবির তো তখন তো পাওয়ারফুল। দেওয়া উচিত ছিল তাদের যে এই আমাদের কমিটি ছিল, এই কমিটির লোকগুলো এখন এখানে আছে। দেয় না এই কারণে ওই লোকগুলো তখনও গুপ্ত ছিল এবং এই গুপ্ত লোকগুলি বিভিন্ন দলের মধ্যে মিশে গেছে, গুপ্ত অবস্থায় আছে এবং বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে। তারা স্ট্র্যাটেজি কারণেই ছিল, আমার কোনো আপত্তি নাই, এটা তাদের স্ট্র্যাটেজি থাকতেই পারে, কিন্তু তারা তো নামগুলো দেয় নাই এবং না দেওয়াটা প্রমাণ করে যে তারা এখনো ওভাবেই থাকতে চায়। তারা নিজেদের প্রকৃত পরিচয়টাকে ঢেকে অন্য পরিচয়ে থাকতে চায় এবং এই যে মানসিকতাটা, এই মানসিকতার কারণে গুপ্ত জিনিসটা এখনো রয়ে গেছে। এবং তারেক রহমান সাহেব এই মানসিকতার কারণেই এই কথাগুলি বলেন এবং তারেক রহমান সাহেব এটাও ধারণা করেন বলে আমার ধারণা যে ওনার দলের মধ্যে অনেকে আছে যারা নাকি আসলে না থাকতে তো পারে, হ্যাঁ থাকতে পারে, কারণ এটা তো প্র্যাকটিসের ব্যাপার। যারা এখন স্টুডেন্ট আছে, গুপ্তরা সব সময় সরকারি দলে লুকায় না, এখন হয়তো ওখানেও আছে, এখানেও সব জায়গায় আছে। কোথায় আছে আমি তো জানি না, ওর তো নামটা তো প্রকাশ করে নাই, প্রকাশ করা ক্ষমতার মধ্যে লুকালে তো সুবিধা আছে, অথবা ওখানে যারা তাদের স্ট্র্যাটেজি কারণে আছে। কাজেই গুপ্ত বলাটা তারেক রহমান সাহেবের খারাপ হয়েছে এটা আমি মনে করি না, উনি এটা বলতেই পারে, কারণ উনি হয়তো আনকমফোর্ট ফিল করতেছে ওদের কারণে, কিন্তু বলতে পারছে না কারণ ওনার কাছে প্রমাণ নাই। গুপ্ত শব্দটা অভদ্র না, কারণ অনেক অভদ্র শব্দ ব্যবহার করা হয়। মব যেটা হচ্ছে এটা গুপ্ত বলে মব হচ্ছে না, মবটা বেসিক্যালি হচ্ছে ফ্যাসিস্টের দোসরের কথা বলে অথবা ফ্যাসিস্ট বলে একজন লোককে দোসর বলে তাকে পিটানো হচ্ছে, একজন লোককে ফ্যাসিস্ট বলে তাকে পিটানো হচ্ছে। এটা হলো সমস্যা, এটা হলো মব। এবং আমি মনে করি যারা এগুলো করছে যে ফ্যাসিস্টের দোসর বলে পিটায়, তারা বেসিক্যালি ফ্যাসিস্টের বাপ, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ ফ্যাসিজম তো ভাই গাছে ধরে না, ফ্যাসিজম জিনিসটা কি, তাই না? এটাই তো যে আমি যা বলবো এটাই, অন্য কথা কোনো মূল্য নাই। এখন
আপনি ফ্যাসিস্ট বলে আপনি একজন পিটাতে পারেন, কেউ না করবে না। ও ছাত্রলীগ করতো, একতা করতো, ওদের পিটাও। এটা কি আইনে বলে? আইন এটাকে দেয়? আপনি তো বলতেই পারেন, আপনি যদি মনে করেন ছাত্রলীগ, সেটা গভর্নমেন্ট দেখবে। যদি সে ছাত্রলীগ একতা করতো, গভর্নমেন্ট দেখবে। আপনি পুলিশকে বলেন এই লোকের ছাত্রলীগ করতো, পুলিশ থেকে ধরে আনবে যদি সে এখন কোনো অন্যায় করে। এখন একতা করতে যদি অপরাধ হয়, তাহলে একতা তো ওরাও অপরাধ করছে। একতা তো সার্জিসে করছে, হাসনাত আব্দুল্লাহ তো একতা করছে। একতা সে ছাত্রলীগ করতো না, তাহলে ওদের তো ধরা উচিত। তখন ধরতেছেন না। যে কথাটা আপনি একটু আগেও বললেন যে এই যে করছে, এই যে আপনার দেখেন, আমি একটা কথা বলি, এই যে গণভবনকে তারা জুলাই বানাইছে, স্মৃতি জাদুঘর বানাইছে। দেখুন, জুলাই জাদুঘর বানানো কোনো আপত্তি নেই আমার, এটা হওয়া উচিত। এত বড় একটা ঘটনা, আপনাদেরকে জাদুঘর বানাবেন। কিন্তু আপনারা করলেনটা কি? তারা হুরা কইরা আপনাকে গণভবনটা করতে হবে। দেখেন, বাংলাদেশে জাদুঘর বলে 3টা জাদুঘর আছে। একটা হলো জাতীয় জাদুঘর, যার আয়তন হলো 7.82 একর, মানে প্রায় 8 একর জায়গার মধ্যে একটা জাদুঘর করছে। তার মধ্যে ভবনটা অর্ধেক জায়গাতে, অর্ধেক জায়গা খালি। আর আরেকটা হলো আপনার মুক্তিযুদ্ধ জাদুঘর, সেটার আয়তন হলো 0.82 একর জায়গার মধ্যে করছে। তাও ওইটা আবার ট্রাস্টের, ওটা সরকারের না। আর একটা করছে জুলাই জাদুঘর, এটা পরিমাণ হলো 14 একর জায়গার উপর। আমার কথাটা হলো, আপনি জাদুঘর করেন, তাহলে জুলাইটা কি মুক্তিযুদ্ধের চেয়েও বড়? জুলাইটা কি আমাদের জাতীয় জাদুঘরের চেয়ে বড়? আপনি জাতীয়, আমি তো মনে করি মুক্তিযুদ্ধ জাদুঘর আলাদা করার কোনো দরকার নাই। আমাদের একটা ন্যাশনাল মিউজিয়াম থাকবে, তার মধ্যে একটা কর্নার থাকবে মুক্তিযুদ্ধ, একটা কর্নার থাকবে আপনার এই কি বলে ওই জুলাই, একটা কর্নার থাকবে এরশাদ বিরোধী আন্দোলন। আপনি বিভিন্ন রকম কর্নার রাখেন। জাদুঘর জিনিসটাকে একটা মিউজিয়াম রে ভাই, এখানে সমস্ত কিছু আমরা পাবো। জাতীয় জাদুঘরে কিন্তু আপনার এই যে জিয়াউর রহমানের যে প্রতীকগুলি, জেট ফোর্সের এগুলি সব আছে। কিন্তু তো মুক্তিযুদ্ধ জাদুঘর আলাদা করা তো আমি পক্ষে না। আপনি এটা জানেন, সব এক জায়গায় রাখেন। তো এইগুলি করে যেটা হচ্ছে যে ওই আপনার মানে 12 হাত কি বলে কাপড়ের 13 হাত বিচি হয়ে গেছে। তো এই বিচি তার করতেছে একটা সময়, মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে সিদ্ধান্ত দিয়ে দিল ওইটাই হবে, তখন তো তার বিরুদ্ধে বলার কেউ নাই। আপনি যে প্রাইম মিনিস্টারের বাড়িটাকে এভাবেই করলাম, ঠিক আছে, শেখ হাসিনার আপনার প্রতীক মনে করছেন, তো শেখ হাসিনার প্রতীক ওখানেই করতে হবে। আগামীকালকে যখন আরেকজন সরেছে আসবে, তখন ওইটা আরেকটা জাদুঘর হবে, হতেই থাকবে এগুলি। একটা প্রতিবাদ জানাতে চেয়েছিলেন কোন একটি বক্তব্যের প্রেক্ষিতে। পাশাপাশি আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে জামাত ইসলামের আমির বলেছেন জাতিকে বিভক্ত করে লুটপাট চালালে আন্দোলন জোরালো হবে। লুটপাট হচ্ছে কিনা, হলে কোথায় হচ্ছে, আর জাতিকে বিভক্ত আসলে কে করছে, কারা করছে? জাতি তো বিভক্তি আগে ছিল নাকি নতুনভাবে বিভক্তি তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি ছোট করে ওনার আনসারগুলো আর প্রতিবাদ যেটা বলেছেন, আপনাকে মনে রাখতে হবে এই একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ তো আর করেনি। তুমি যেভাবে তিরস্কার করে হাই প্রতিপন্ন করে একটা রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলছেন, এই জায়গাগুলো থেকে ওনাদেরকে বেরিয়ে আসতে হবে। ওনাদের শব্দ চয়নে সংযত হতে হবে। ওনারা একটা শব্দ ব্যবহার করেছেন হ্যাংলামি, যেটা ওনার কাছে মনে হয়েছে এটা কিভাবে অসম্মানজনক হলো? একটা রাষ্ট্রপ্রধান, আপনি হ্যাংলামি, এটা কোনো শব্দ? এটাকে আপনি বলেন এটাকে শোভনীয় শব্দ কিনা? আমি আপনাদের এটা বাংলা ভাষায় মানে হালকা বোঝাতে বলা, এটা কি রাষ্ট্রপ্রধানের করা উচিত? ওনাকে ওনার ওজন বজায় রেখে উনি সরকার প্রধান, আপনি একটা সরকার প্রধানকে আপনি এভাবে বলতে পারেন না। শব্দ চয়ন কেন উনি কি শেখ হাসিনা হয়ে গেছে, ওনার কিছু বলা যাবে না? আপনারা তো শব্দ চয়নগুলো, শব্দ চয়নের ক্ষেত্রে বাংলাদেশের শিষ্টাচার বহির্ভূত সৌজন্যতাবোধ নেই, সেই রাজনীতি আপনারা স্টার্ট করিয়েছেন। ওই যে এনসিপি নেতা কর্মীদেরকে দেখা শোনা যাবে না, তার কোন একটা অ্যাকশনকে প্রশ্ন করা যাবে না। আপনি প্রশ্ন করেন, তার কোন আচরণ যদি আমার কাছে হ্যাংলামি মনে হয় আমি বলতে পারবো না। আপনাকে শব্দ চয়নে সংযত হতে হবে না, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কোন আচরণ যদি আমার কাছে হ্যাংলামি মনে হয় আমি বলতে পারবো কিনা? আপনি রাজনীতিটাকে অন্তত রাজনীতি হিসেবে আপনাদের মতো মিথ্যা চর্চা এবং মুনাফিকের চরিত্র থেকে বেরিয়ে আসেন। আপনার এই কাজগুলো আমাদের হাসিনা বানাইতে চাই না ভাই, কারণ হলো অনেক কষ্টের পর তারেক রহমান আসছে। আপনারা এই তুলনা করবেন না, তুলনা কখন 5 বছর ভালো মতো চালান, মানুষের ভিতরে আত্মবিশ্বাস কম থাকে, আপনাদের ভিতরে পুরোটাই আত্মবিশ্বাস কম, আপনাদের বিশ্বাস নেই, নিজের উপর নিজের বিশ্বাস নাই, এই কারণে আপনাদের মন তুলনা করতেছেন। কোথায় শেখ হাসিনা, কোথায় তারেক রহমান? তারেক রহমানের সাথে কি মিলাচ্ছেন? এই সরাসরি তর্ক থেকে বের হয়ে এসে আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? আপনি আপনার প্রতিবাদে তারেক রহমান হাসিনা বানাই কি লাভ? উনি এখানে দুইটা কথা উল্লেখ করেছে, একটা হচ্ছে সদরঘাটে আইনজীবীকে নাকি নেতা কর্মীরা মেরেছে, আরেকটা প্রশ্ন আমারও আছে। জায়গায় জায়গায় ছাত্র দল, ছাত্র শিবির, যুব দল, ছাত্র শিবির বা যুব দল, জামাত ইসলাম, এই গন্ডগোল হচ্ছে কেন, মারামারি হচ্ছে কেন? হচ্ছে কেন এটা আনসার দিয়ে দেব। উনি আজকে শুরুতেই 2 জন শহীদের হত্যার বিচার চেয়েছেন। আনসার দিয়ে দিচ্ছি। হচ্ছে কেন? হচ্ছে হঠাৎ করে, কেন হচ্ছে?
আপনি তখন দেখবেন একদম সিরিয়াল অনুযায়ী একদম আপনার ক্রোনোলজিক্যালি যখন দেখতেছেন যে জামাতের এমপি আর দলীয় সংঘাতে মৃত্যু হলেই কি সবাই শহীদ হয়? হ্যাঁ, আমি আপনার আনসারটা দিয়ে তারপর সেটা যাচ্ছে, সেটা তার একটা বিষয়। এই যে একদম সিরিয়াল বাই জামাতের নেতাদের, শিবিরের নেতাদের যখন আপনার দর্শন এবং নারী নিয়ে আপত্তিকর অবস্থা এবং হোটেলে যাওয়া, একটা নির্বাচনের সময় বললো জান্নাতের টিকিট দিবে, ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে একদম মানুষের ইমোশনে আঘাত করে যে রাজনীতি করার জন্য যতটুকু মিথ্যা দরকার ছিল, মানুষের আবেগ নিয়ে খেলা করে ততটুকু করেছে, করে তারপরে এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় তাদের এই নিউজগুলো আসতেছে। আরেকটা কথা বলে, জামাতের এই নিউজগুলো আরও আসবে, কারণ জামাত তো কখনো বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় পক্ষ ছিল না, যেহেতু এবার দ্বিতীয় পক্ষ হয়েছে সেটা আরো বেশি উত্থান হবে। এবং জামাতের চরিত্র, এটা যে আসল ধর্ম না মওদুদি ধর্ম, আসল ইসলাম না মওদুদি ইসলাম, সেটারও প্রমাণ তারা কয়েকদিনের মধ্যে করবে। এই পুরো রাজনীতি তো জামাতের ছিলই, কিন্তু একসময় তো জামাত বিএনপির মিত্র ছিল। দেখো, আপনারা জেনে শুনে তাদেরকে মিত্র করেন নাই। রাজনৈতিক মিত্র আর রাজনৈতিক স্বকীয়তা এক জিনিস না। আমাদের রাজনৈতিক স্বকীয়তা আছে, আমাদের আলাদা উই হ্যাভ ডিফারেন্ট এন্টিটি, তাদের আলাদা স্বকীয়তা আছে। তাদের স্বকীয়তা, তাদের আলাদা এন্টিটিকে আপনি, তারা কিভাবে বায়াসড, তারা কিভাবে রাজনীতি করে, সেটা তো আমরা তাদের আদর্শ চেঞ্জ করতে পারবো না। আমাদের আদর্শ যেমন তারা চেঞ্জ করতে পারে, মিত্র থাকা রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতেই পারে, এটাতে আপনার ওই সম্পর্কের সাথে কখনো দৃঢ় হবে না, মজবুত হবে না। বাট উনি যে কথাগুলো বলেছে, আমি মুনাফিকের যতগুলো চিহ্ন আছে সবগুলো চিহ্ন কিন্তু ওনাদের ভিতরে আছে। এই যে কথাগুলো বলেছে, মিথ্যা কথা বলেছে। এই একটা ছেলে মোহাম্মদ হুজাইফা সুরদ্দি কলেজে পড়ে, সে জার্নালিস্ট, সে ডেলি নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার। সে লিখেছে, সুখে থাকতে বুতে কি লাইছিল যে এরা বেরোবিত, মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে লাগতে গেছে। একজন সাংবাদিক কি একটা দিতে পারে? ওনারা যখন কেউ ফেসবুকে তো যার যার ব্যক্তিগত মন্তব্য ছাপে, ফেসবুকে তো একজন সাংবাদিক, তাহলে আপনি যে, আপনাকে কিন্তু উনি প্রশ্নবিদ্ধ করেছে যে আপনি বিএনপি বা ওনাকে বা আমাকে, আমি রাজনীতি করে প্যাশনেটলি পলিটিশিয়ান, আমি আমার হিসাব আমার কাছে, আমি আবার সাংবাদিক হয়ে তো পলিটিক্স করার দরকার নাই। তাহলে সাংবাদিকতা, তাহলে মানুষ কি বিশ্বাস করবে? সাংবাদিকদের কথা চোখ দিয়ে মানুষ দেখে, মুখ দিয়ে শুনে। সাংবাদিকরা পলিটিক্স করে না? আপনি তো আমাকে ইন্টারাপ্ট করছেন, আমি তো ওনার কথা শুধু শুনছি। আপনি যে এত মিথ্যা উপস্থাপন করেছেন আমি শুধু শুনেছি আর নোট করেছি। একটা দিয়ে বলেছেন, আর কিছু আছে? এরপর উনি বলেছে যে পথচারীকে ছাত্র শিবির বলে মেরেছে। এ তো কত বড় মিথ্যা কথা ভাই। আমি বললাম না, মুনাফিকের আর যত চরিত্র সবগুলো আছে। এই ডেইলি ইনকিলাবে লেখা যায় ছাত্র দল ভেবে নিজেদের কর্মীকে ধরেছে শিবির কর্মীরা এবং তাকে আঘাতপ্রাপ্ত করেছে। নিজেদের কাজগুলো নিজেরা করে এনে আমাদেরকে বলা, এই যে তাদের এই রাজনৈতিক চর্চাটাকে বেরিয়ে আসতে হবে। এবং আপনি দেখেন, তা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। ওই যে ইসলামী ঐক্য জোট করবে, চর মোনাইকে নিয়ে আপনার নির্বাচনের আগে তারা 11-12 দলীয় জোট করবে বলে নিয়ে আসছে। আসার পরে পরবর্তী কোনো একটা রাষ্ট্র তাদের সাথে মনে হয় যোগাযোগ হয়েছে, চরমোনাকে ফেলে দিতে বলেছে, চরমোনাকে ফেলে দিয়েছে। এই যে ওয়াদা ভঙ্গ করেছে, একটা মিথ্যা চর্চা করে, ওয়াদা ভঙ্গ করে। এরপর আসেন, এই যে কথাগুলো আপনি বলেছেন, জিসান, আপনি মনে আছে ছাত্র শিবিরের একটা বাংলাদেশের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য গুমের অভিনয় করেছিল ছাত্র শিবিরের জিসান। সেই জিসান প্রথমে সহ আন্তর্জাতিক কি বিষয়ক সম্পাদক হিসেবে তাদের একটা প্রেস রিলিজ দিয়েছে, কিন্তু ওদের ওই সময় কমিটি প্রকাশিত হওয়ার সময় জিসানের নাম কোথাও ছিল না, গুপ্ত কারা থাকে। এবং বর্তমান তিতুমির কলেজের ছাত্র শিবিরের সভাপতি আপনার হচ্ছে খাদেমুল ইসলাম সিয়াম, সে ছাত্র রাজনীতি চায় না, গুপ্ত থেকে। কবে কোথায় সে স্লোগান দিয়েছে, বক্তব্য রেখেছে তিতুমির কলেজে, সে বক্তব্য রেখেছে, স্লোগান দিয়েছে। তাহলে ভাই আপনার সাথে আমার সবগুলো প্রমাণ নিয়ে আসতে হবে। একটা প্রমাণ দেখান। হ্যাঁ, আপনি খাদেমুল কোনোদিন এটা বলে নাই, আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করলাম, ছাত্র রাজনীতি চায় না, ছাত্র রাজনীতি চায় না, ছাত্র রাজনীতি চায় না। কিন্তু পরবর্তীতে আমি মহানগর উত্তর সভাপতি ছিলাম, আমি জানি খাদেমুল গুলশান থানা সভাপতি ছিল, এরপর তিতুমির কলেজের সভাপতি হয়েছে, সে কোনোদিন ছাত্র রাজনীতির বিরুদ্ধে এই ধরনের কথা বলে নাই। ভাই আপনি মনে হয় মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি প্রমাণ দেখাতে আসেন, আপনি প্রমাণ দেখান। আমি আপনাকে প্রমাণ খাদেমুল স্টিল এখন পর্যন্ত রানিং সভাপতি। এটা নিয়ে অসংখ্য নিউজ হয়েছে, আপনি সার্চ দিয়ে দেখেন। আমি আপনার সংক্ষেপ করে দিই, গুগলে যান। আপনি বের করে দেখেন না, ধরেন না চাইতে পারে, পরে চাইবে, তার মানে কি গুপ্ত রাজনীতি না? আমি তো একটা কথা দিয়ে শুরু করেছি, বদলায় না। প্রকাশ্য শত্রু অপ্রকাশ্য শত্রুর চেয়ে অনেক বেশি ভালো। ভাই আপনি কমিটি প্রকাশ করবেন না, তারপর ওই যে জিসেনের উদাহরণ দিয়েছি না, জিসেনের উদাহরণ, ওর নামই নাই, কোথাও নাম নাই, কমিটিতে নাম নাই। আমরা আমাদের তো হাতে সময় কম। প্লিজ আপনি আমাকে বলেছেন সংঘাত কেন হচ্ছে? সংঘাত হচ্ছে যখন জামাত নেতা এবং শিবির নেতাদের ধর্ষণের ঘটনাগুলো সামনে চলে আসতেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিবিরের নেতাকর্মীর ব্যাপারে, আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, সমকামিতার যে প্রভাব পড়েছে, এবং এটা নিয়ে বাংলাদেশের মানুষজন যখন মানে রীতিমতো উদ্বিগ্ন যে রাজনীতি এটা কি ঘটছে,
তখন এটাকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে হামলার শিকার করেছে ছাত্রদলকে, এবং তারা নিজেরা মিছিল দিয়েছে, পালাইছে ছাত্রদল পালাইছে। আপনি বলতে চান এটা এক ধরনের ডাইভারশন টেকনিক? আপনার কাছ থেকে ডেফিনেটলি, কারণ এটা মিলেমিশে ছিল তো। আপনি শেখ হাসিনা কি করতো? আপনি উত্তরটা দিলে তারপরে আমরা মাসুদ কামাল ভাই শেখ হাসিনা কি করতো? শেখ হাসিনা কোন একটা ঘটনা ঘটলে সেটাকে ডাইভার্ট করে ফেলতো, ঠিক তেমনি ওনারাও এই ঘটনাকে ডাইভার্ট করার জন্য সংঘাত সৃষ্টি না, অন্যদেরকে বলতে দিতে হবে তো। হ্যাঁ বলেন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় দুজনের কাছে যথেষ্ট কাগজপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকামিতার যে অভিযোগ, এই অভিযোগটি মিথ্যা এবং এটি কালবেলা, তারপর ঢাকা পোস্ট সহ অনেকগুলো পত্রিকায়। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে এটা তো একটা মরাল এবং এটা মরাল এবং রিলিজিয়াস জাজমেন্ট। অবশ্যই সেটা কি আমরা আসলে রাজনীতিতে আনতে পারি? আমি একটু ছোট করে উত্তর দিই। সমকামিতার দায়ে 2 ছাত্রদল নেতা সহ 4 জনের সিট বাতিল, কারাদণ্ড। ইত্তেফাক পত্রিকার 14 মে 2026 নিউজ। তারপর হচ্ছে দেশ রূপান্তর পত্রিকার নিউজ, সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার 29 জুলাই। আমি পুরো নিউজটা পড়বো, পুরো নিউজ আছে একদম ছাপানো আছে। আপনারটা বলতে থাকেন। তারপর ডেইলি ক্যাম্পাসে নিউজ, হোস্টেলে সমকামিতা, পদ হারালেন সেই 2 জন ছাত্রনেতা। মানে এত অভিযোগ থাকার পর আপনি জোর করে 2টা ছেলের কাছ থেকে ভিডিও নেবেন, এরপর বলবেন যে মানে এরা সমকামী, এবং এটা এস্টাবলিশ করে ফেলবেন ব্যক্তিগত যৌনাচরণ কি আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত? তারপর হচ্ছে দেখেন যে জামাতের একজন বহিষ্কৃত এমপির ব্যাপারে বলা হয়েছে, যখন অ্যালিগেশন আসছে, প্রমাণ হয়েছে, আমির জামাত ওনাকে বহিষ্কার করেছেন। বিএনপির প্রতিমন্ত্রী ফরহাদ পঞ্চগড় 2 আসনের, তার যে অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে, এইটাকে কিভাবে প্রত্যেকটা মিডিয়াতে এআই বলে প্রচার করা হয়েছে। ডিসেন্টের ফ্যাক্ট চেকে উঠে আসছে কালবেলা আজকের পত্রিকা এটাকে এআই বলে মানে অপপ্রচার করেছে। এই পুরো ব্যাপারটা তো হচ্ছে ব্যক্তিগত। আমি জাস্ট 5টা সেকেন্ড সময় নিব। কালের কণ্ঠ গাজী নজরুলের ব্যাপারে 23টি সংবাদ প্রকাশ করেছে, কিন্তু কালের কণ্ঠ পঞ্চগড় 2-এর যে প্রতিমন্ত্রী ফরহাদ একটা নিউজ প্রকাশ করেনি। তারপর হচ্ছে সমকাল গাজী নজরুলকে নিয়ে 22টা রিপোর্ট প্রকাশ করেছে, কিন্তু এমপি মন্ত্রী যে ফরহাদ মন্ত্রী প্রতিমন্ত্রী তাকে নিয়ে একটা নিউজও প্রকাশ করে নাই। এইভাবে অভিযোগ কি 2 জনের ব্যাপারে একই ছিল? সিমিলার অশ্লীলতার ব্যাপার বাইরে আসছে। আমার কাছে ভিডিওটা দেখাবো, খুব খারাপ ভিডিও, মানে আপনাদের খুব খারাপ ভিডিও, অস্বীকার করা উচিত না। এটা ওনাদের দল হয়েছে, এটা অস্বীকার করার কিছু না। আমার এখানে 86টা ধর্ষণের ডকুমেন্টেশন আছে, ছাত্রদল, বিএনপি, যুব দলের মে মাস পর্যন্ত 86টা ধর্ষণ। এখানে আছে একদম ফ্যামিলি কার্ডের কথা বলে ধর্ষণ, তারপর হচ্ছে আপনি মানে পদের জন্য ধর্ষণ, নানান ধরনের ধর্ষণের টাইপ এখানে একদম ডকুমেন্টেশন আছে। এত জিনিস থাকার পরেও যদি অস্বীকার করে, এটার চাইতে লজ্জাজনক আসলে আর কিছু হয় না। সর্বশেষ একটা জিনিস বলে শেষ করতেছি, এটা হলো কোর্টের আইনজীবীর ব্যাপারটা অস্বীকার করছেন। আইনজীবী কিন্তু নিজে লাইভে এসে বলছিলেন যে ভাই আমি এই কোর্টের আইনজীবী, আমাকে শিবির বলে মারছে। ওই লাইভটা এখন অ্যাভেলেবল আছে, অনেকগুলো পত্রিকা নিউজ করেছে। তারপর পথচারীর উপর হামলা, এই লোকটা পথচারী ছিল। একসময় আপনারা ছাত্রলীগের সাথে মারামারি করতেন, এখন ছাত্রদলের সাথে করতেন, বা ছাত্রদল একসময় ছাত্রলীগের সাথে মারামারি করতেন, এখন আপনাদের সাথে। জাগরণ নিউজের জামাত সন্দেহে বিএনপি নেতার মাথা ফাটালো যুবদল নেতা। আমরা আমাদের সিনিয়র ভাইয়ের কাছে যাই। আপনার কি মনে হয় যে এই যে আমরা পরিবর্তনের কথা শুনেছিলাম, জুলাই আন্দোলন আমাদেরকে পরিবর্তিত রাজনীতি উপহার দেবে, আমাদের তরুণরা বলেছিলেন তারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, এখন তো নতুন বাংলাদেশ টার্মটাই হারিয়ে যেতে বসেছে, এবং নতুন রাজনীতি বা কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি সেই পুরনো রাজনীতি। এনসিপি সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন অলি আহমেদ, তাহলে তো সেই পুরনো সেই অতীত সেই জায়গাতেই তো তরুণরা থেকে গেল। আসলে একটা কথা বলি আপনাকে, যেমন ও যেটা বললো না যে গাজী নজরুলের ব্যাপারে এতগুলো নিউজ হয়েছে, ওই প্রতিমন্ত্রীর ব্যাপারে নিউজ হয় নাই কেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম ধরেন এআই না, ধরেন জেনুইন নিউজ হয় নাই, যদি নিউজ হতো তাহলে কি গাজী নজরুল শুদ্ধ হয়ে যেত না? ওই মন্ত্রী শাস্তি পেত। আচ্ছা, ওই মন্ত্রী পদে বৈশা করতে পারে। এই ধরনের কাজ একটা বৈষম্য দূর হয়ে একটা সমতা আসে। না বৈষম্যের ব্যাপার না। আমার কথা হলো এটা তো ইথিক্যাল পজিশন যে আপনি আসলে এই ধরনের ব্যাপারের পরে পদে থাকতে পারেন কিনা। তৈরি করে ওই ঘটনাকে চাপা দিতে হবে, এটাই রাজনীতি। আমরা চাপা দিতে যাচ্ছি না। আমরা মাসুদের কথাটা শুনি। ফরহাদের ব্যাপারে আপনারা কেন পদক্ষেপ নিলেন না, এটা জবাব। আমরা আপনি এটা আনইথিক্যাল মনে করেন কিনা যে একজন মন্ত্রী এরকম অশ্লীল ভিডিও ভাইরাল হলো? আমরা একটু মাসুদ ভাইয়ের কথা বলতে দেই। ইথিক্যাল মনে করার কোনো কারণ উনি এটাকে আনইথিক্যাল মনে করেন কিনা? একজন মন্ত্রীর এই ধরনের অশ্লীল ভিডিও আসছে, এটা উনি আনইথিক্যাল মনে করেন। আমরা ভাই ঘটনাটা হলো কি যে আমি মনে করেন ছোটখাটো একটা চুরি করছি, এখন
উনি মনে করেন বড় একটা চুরি করছে, ধরা যাক কথার কথা। এখন ওনার বড় চুরিটা কিন্তু আমার ছোট চুরিটাকে জাস্টিফাই করে না। জাস্টিফাই করার প্রশ্ন হ্যাঁ, তাহলে আলোচনা শেষ। ওর আলোচনা, আমি ওটা কেন বলবো? দেখেন না ও চুরি করছে, তো ও চুরি করছে, দ্যাট ইজ নট মাই ইস্যু। আমার ইস্যু হলো যে আমি করলাম, ভাই বললাম সরকার দলের মন্ত্রী এবং আমিরে জামাত ওনাকে বহিষ্কার আপনারা ওই করছে। একই লাইনে যাচ্ছেন কিন্তু। এবং এটা নিয়ে জামাতকে যে পরিমাণ সারা দেশব্যাপী চাপে রাখা হয়েছে, এরপর তারেক রহমান তার মন্ত্রীর ব্যাপারে কি পদক্ষেপ নিছে? ভাই এটা একজন নাগরিক আচ্ছা, জামাতকে চাপে রাখছে কে? গভর্নমেন্ট নাকি সাধারণ মানুষ? সবাই মিলে, যেমন আমি মিডিয়া সবাই মিলে, সকল দল মিলে, যে আপনার চাপে না রাখলে খুশি হতেন। এই তর্কে আমার যুক্ত হওয়া উচিত না। আপনারা চাপে না রাখলে খুশি হতেন। আপনার কাছে ফিরবো, আজকে সময় পার হয়ে গেছে। আপনি আমাকে একটা বা আমাদের দর্শকদেরকে একটা বিশ্লেষণ বলবেন যে আসলে আমরা কেন এইসব বিষয় নিয়ে ব্যস্ত হয়ে থাকলাম? শুনেন একটা কথা বলেন, কোথায় গেল সেই প্রতিশ্রুতি, বৈষম্যহীন সমাজ, কোটামুক্ত বিশ্ব? ধরেন এই ছাত্র দল, এই শিবির, এই বিএনপি, এই জামাত, এরাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে 24-এ, এবং এরা একসঙ্গে না থাকলে আন্দোলন সফল হইতো না। ওই সামনের নাহিদটায় যেই থাক, পেছনে কিন্তু এরাই ছিল। তো এরা থাকার কারণে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। হাসিনা চলে গেছে। হাসিনা চলে যাওয়ার পর এরা এখন মনে করতেছে যে পুরো দেশটা এখন আমাদের দুইজনের। এখন আর হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, দেশে কেউ নাই, আমরা দুইজনই এখন রাজ করবো। এই দেশটা একটা কেক, এই কেকের কত অংশ আমি পাবো, কত অংশ ও পাবে। মূল ঘটনা এখন সামনে বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচন ঘনে আসছে, ওখানে ওটা আধিপত্য বিস্তার করতে হবে। এই জন্য ছাত্রদল একটু মানে অস্থির হয়ে গেছে যে আমাদের আধিপত্য, এখন তো আমি ক্ষমতায় আসছি, আমি আধিপত্য বিস্তার করব। এই দুইজনের মধ্যে ঝামেলাগুলো এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। জামাত মনে করতেছে যে আগামীতে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে 2031-এ নির্বাচনটা হবে। তত্ত্বাবধায়কের ইতিহাস বলে যে সরকারি দল হেরে যায়, বিরোধী দল জিতে, কারণ আমরা একমাত্র বিরোধী দল, আমরা ক্ষমতায় আসবো। এই স্বপ্নে তারা এখন নানাভাবে, মানে গভর্নমেন্ট পার্টি যেটা আছে, সরকারি দলকে নানাভাবে ডিফেম করার জন্য উঠে পড়ে লাগছে। কিন্তু দুইজনের কেউ এখনো কিন্তু মাথার মধ্যেই নাই যে শেখ হাসিনা গেছে, কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী বলেন অথবা আওয়ামী লীগকে হৃদয় দিয়ে আওয়ামী লীগ করে এমন লোকের সংখ্যা কিন্তু দেশে অসংখ্য। তাদের মাথার মধ্যেই নাই যে ওরা কিন্তু যে কোনো সময় এসে পড়তে পারে। তারা নিজেরা মারামারি করতেছে। এইটা কোনো ভালো ইঙ্গিত দেয় না। আর জামাতের যে জিনিসটা, জামাতের প্রতি মানুষের একটা বিশাল আস্থা ছিল এক জায়গায়, ওরা কিন্তু বলতো যে আমরা সৎ লোকের শাসন চাই। শুনেন, একজন লোক, সাধারণ লোক, সে একটা অন্যায় করলে কিন্তু মানুষের কিন্তু অত মাথা ব্যথা হয় না। কিন্তু যখন নাকি মসজিদের মুয়াজ্জিন অথবা ইমাম অথবা খতিব এর যে অর্ধেক অন্যায় করে, তখন কিন্তু ওটা নিয়ে মানুষ কিন্তু চিন্তিত হয়ে যায়, হইচই করে। এটা স্বাভাবিক। কাজেই ওই কোন দলের কি ভিডিও দেখা গেছে ওটা যেমন, আর উনি একটা মানে প্রায় নাবালিকা মানুষ, মেয়েকে নিয়ে এগুলি করতেছে, এটা অনেক বেশি। মানে এটা হলো কি জানেন, পুরো দলের উপরে কিন্তু আসছে। কারণ এই দলটা তো এগুলি বলে না, এই দলটা মুখে বলে এক কথা, কাজে করে আরেকটা। এটা মানুষ কিন্তু মিলাইতে চায়। কাজে এইগুলো নিয়ে আমি মনে করি তাদের দুই দলের উচিত এখন মাথায় রাখা যে আমরা যদি বেশি কিছু করি তাহলে ফাঁক দিয়ে কিন্তু অন্যরা ঢুকে পড়বো। এটা মাথায় রাখলে ভালো হবে আর কি। এই যে একটি পরিস্থিতি, যে পরিস্থিতিতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে পরস্পরের চরিত্র হননে ব্যস্ত এবং চরিত্র হননকারী বহু কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি। এমন নয় যে ঘটছে না বিষয়গুলি। আপনার কি মনে হয় যে রাজনীতি আসলে কি প্রকৃতি একটি সুস্থ ধারার দিকে এগুচ্ছে? জুলাইয়ের তো প্রতিশ্রুতি ছিল রাজনীতি সুস্থ ধারায় ফিরবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটা চালু হবে। আমরা দেখলাম যে নির্বাচনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বাসায় গেলেন, চিফ হুইপের বাসায় গেলেন। তাহলে এখন কেন এত সংঘাত? দেখুন, আমি শুরুতেই বলি আপনাকে, 5 আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত যে ছাত্র রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি হোক, সেই জায়গাটার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমান তালে কাজ করে যাচ্ছে। যেমন একটা দেশ গঠনের ক্ষেত্রে সকল কিছু সমন্বয় লাগবে। বিরোধী দলের সমন্বয় লাগবে, একজন সাংবাদিকের সমন্বয় লাগবে, একজন ব্যবসায়ী সমন্বয় লাগবে, কালচারাল ব্যক্তিত্বের সমন্বয় লাগবে। এভাবে প্রতিটি সেক্টরে যেই ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বা রিসোর্সগুলো আছে, সেই জিনিসগুলো সকলের সমন্বয় গঠনের জন্য আসলে ঘটছে। আমরা
তো দেখতে সমন্বয় পাচ্ছি ঘটানোর যে জন্য আপনি দেখি আগের মতোই দলীয় লোকজন নিয়োগ হ্যাঁ, হচ্ছে। দেখুন আপনি আমি সেই কথা দলীয় লোক নিয়োগের ব্যাপারটাও আপনি বলছি, সেই সমন্বয় ঘটানোর জন্য কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়ার পর উনি সেই কাজগুলো করেছেন এবং এখনও করে যাচ্ছেন। নিয়োগের যে প্রশ্নটা করেছেন, একটা ধ্বংসস্তূপ এবং 17 বছরের সকল অব্যবস্থাপনা, আপনি সব জায়গায় যেখানে হাত দিবেন সেখানেই ভঙ্গুর অবস্থা। আপনি যে অব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যাপার, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেসিক নিডস পর্যন্ত সকল জায়গায় একটা ভালনারেবল অবস্থা করে দিয়ে গেছে। একটা ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রপ্রধান সেখানে টেনে নিয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনি তো চাইলেই আপনার বিশ্বের যোগ্য না এবং আপনার মানে এই যে এখন বর্তমান সময়ে যত ম্যাক্সিমাম এখন পর্যন্ত আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক আমলার উপরে ডিপেন্ড করতে হয় এবং তারা বিভিন্ন খাতে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করে, এখনো কিন্তু এটা চলমান আছে। পত্রিকা আসছে যে এমন এমন আমলাদের নিয়োগ হচ্ছে যারা কিনা খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল। আপনাকে একটা 17 বছরের যে অব্যবস্থাপনা, 17 বছরের যে ফ্যাসিজম কায়েম করেছে, এটা থেকে আপনাকে বেরোতে হলে সময় লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা চাইলে যেই কোনো কিছু যে খুব শীঘ্রই করে ফেলতে পারবো না। আপনি একজন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা ডেফিনেটলি কোয়ালিফাইড, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন আছে এবং তাদের হ্যাঁ অফকোর্স এবং তাদের এক্সট্রা ডিগ্রি আছে এবং স্ব জায়গায় সে যোগ্য এবং সরকার মনে করেছে সরকারের যেই দূরদর্শী চিন্তা আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাম্য মানবিক ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে সরকারের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশীদার হতে পারবে কারা? দোজ হু আর দ্য মোস্ট ক্রেডিবল, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট দায়িত্বপ্রাপ্ত করছে বিভিন্ন ডিপার্টমেন্টে। সেই জায়গায় অবশ্যই সরকার এটাই চিন্তা করবে যে কাদেরকে দিলে এই ডিপার্টমেন্ট এনরিচড হবে। যে কোটা নয় মেধা, এটা ছিল স্লোগান ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ। এমনও স্লোগান আমরা দিতে দেখেছি ডাকসুর ভিভিকেও, যে নাহিদ ইসলামকেও দেখেছি আমরা যে তারা স্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো এরকম স্লোগান দিয়ে যখন একটা আন্দোলন সফল হলো, তারপর দেখা গেল যে প্রথমে স্লোগান যার নামে দেওয়া হয়েছিল তার মূর্তি ভাঙা হলো, সেটা ঠিক আছে, ভাঙলেন, কিন্তু এরপরে কি শেখ মুজিবকে আরো আগেই বাদ দেওয়া হয়েছে না? কিন্তু আমরা তো 18-তে শেখ মুজিবের বাংলা বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলা, 24-এ মুজিবের নাম খুব একটু উচ্চারিত হয়নি। বৈষম্যের ঠাঁই নাই এটা বলে নাই, মোস্ট প্রবাবলি মানে কাজী বাসেত ভাইও একমত হবেন। 24-এ বঙ্গবন্ধুর নাম সেভাবে উচ্চারিত নাহিদ বলেছেন, সার্জিস বলেছেন। 16 জুলাই পর্যন্ত সার্জিসের বক্তব্য এটা ছিল, হাসনাতের বক্তব্য এটা ছিল, ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিয়াজুলের স্লোগান এটা ছিল, বঙ্গবন্ধুর অনেক আছে 16 জুলাই পর্যন্ত এরকম হলো, ঠিক আছে। যখন রাজাকার বলে মার্চ শুরু করলো 16 জুলাই পর্যন্ত, ঠিক আছে, তো বুঝলাম। তো একটা কিছু তো ছিল, আপনারা তো বৈষম্য দূর করবেন বলেছিলেন, তারপরে আপনারা বলেছিলেন যে কোটা পদ্ধতি এই জায়গাতে মেধা দিয়ে প্রতিস্থাপিত হবে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বা এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ও মেধাকে মূল্যায়ন করা হয়েছে? কোটা সত্যি দূর করে দেওয়ার কোনো চেষ্টা চলেছে বা কোটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে, নাকি নতুন কোটা আমদানি করা হয়েছে? আর যদি তাই হয়ে থাকে তাহলে সেই প্রতিশ্রুতির কি হলো? যে স্লোগানটা দেওয়া হয়েছিল নাটক কম করো প্রিয়, তারপরে এত নাটক কেন তাহলে হচ্ছে? দেখেন 24-এর যে আকাঙ্ক্ষাটা মূলত ছিল যে একটা বৈষম্যহীন একটা নিরাপদ বাংলাদেশ, নিরাপদ ক্যাম্পাস। আপনি যখন আমার প্রোগ্রামে এসে হামলা করবেন, হামলা করার পর ধরেন একজন সাংবাদিক নিউজ করে দিবে সংঘর্ষ, তো এটা তো সংঘর্ষ না। ছাত্রলীগের সাথে কি আমাদের সংঘর্ষ হয়েছে? ছাত্রলীগ তো হামলা করছে আমাদের উপরে 16 জুলাই। আপনি এইটার মাধ্যমে মূলত আপনি বলতে আমি ওভারঅল সবাইকে বোঝাচ্ছি, আপনাকে না, মানে এটার মাধ্যমে হামলাকারী এবং ভিকটিম দুইজনকে সমান অপরাধী হিসাবে আপনি দেখানোর চেষ্টা করছেন। 24-এর পর কোনটা হওয়ার কথা? যে আমার দলে ধরেন আমি বলছি যে আমার দল সৎ লোকের শাসন, আমার দলে যদি অসৎ লোক পাওয়া যায় আমার কাজ কি? তাকে এখান থেকে সরাই দেওয়া, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আপনি দেখবেন আমি এটা নিচ্ছি কিনা, হ্যাঁ আমি নিচ্ছি, কিন্তু অন্যান্য দল কি নিচ্ছে? 24-এর পর যদি পুরনো কালচারটাই থাকে তাহলে আপনি কিভাবে একটা মানে পজিটিভ ডেমোক্রেসির দিকে আপনি যাবেন? আপনি যদি দেখেন যে রিসেন্ট টাইমে সেই কালচার ঠিক করার দায়িত্ব কার ছিল? আমি একটু বলি, এটা সবারই ছিল, কিন্তু সবাই করছে কিনা এটি প্রশ্ন। রিসেন্ট টাইমে সিমিলার ঘটনায় কোন দল কি অ্যাকশন নিয়েছে আমরা একটু দেখি। যে প্রতিমন্ত্রী ফরহাদের ব্যাপারে একই রকম অশালীন ভিডিও, বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি। সিলেটের এমপি নাসারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এমপি গাজী নজরুল জামাত পদক্ষেপ নিয়ে বহিষ্কার করেছে। এনসিপি শওকত হোসেনের সিমিলার ভিডিও, অশ্লীল ভিডিও, এনসিপি তাকে বহিষ্কার করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাহাদাত জামিল তাদের একজন নেতা, তার এরকম অশালীন ভিডিও আসছে, তাকে তারা বহিষ্কার করেছে। তাহলে আপনি দেখবেন মোটামুটি সকল দলই তার দলের মধ্যে এই ধরনের অনৈতিকতা বা অন্যায়কে তারা প্রশ্রয় দিচ্ছে না, তারা মোটামুটি এক ধরনের শাস্তিমূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে যাচ্ছে। এখন আপনি যদি বিএনপিকে এইটার মধ্যে না আনতে পারেন সংশোধন প্রক্রিয়ার মধ্যে,
তাহলে তো আসলে এটা হবে কিভাবে? যখন ছাত্রদল হসপিটালে হামলা করবে, আপনার মানে তারেক রহমানের তো উচিত ওই হামলাকারী কারা কারা এটা খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা। জুলাইয়ের প্রতিশ্রুতির সাথে যদি এই কর্মকাণ্ড এবং বহিষ্কারের সম্পর্ক কি? জুলাইয়ের প্রতিশ্রুতি ছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে না, সেটা এখন তারেক রহমানের তো উচিত জুলাইয়ের প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে। যেন ঢাকা আলিয়া যে হামলা করতে না পারে, এটা তারেক রহমান তাকে অ্যাকাউন্টেবল করবে যে তুমি কেন ঢাকা আলিয়ায় গেছো। কিন্তু বরং নয়নের ওখানে হামলা করাটাকে সেলিব্রেট করা হচ্ছে, আমরা দেখেছি নানান জায়গা থেকে এটা সেলিব্রেট করা হচ্ছে। এই ধরেন এরকম হামলার পর জাস্টিফিকেশন তৈরি করা, আরও বেশি জাস্টিফিকেশন তৈরি করা, তারপর হলো এটাকে সেলিব্রেট করা, এইটার মাধ্যমে সবাই মিলে আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। বাসিদ, আপনাকে আমরা 30 সেকেন্ড বলতে বলবো। 30 সেকেন্ডের বেশি গেলেই আমি আপনাকে আপনার কথা থেকে অন্য কথা চলে যাব। ওনারা সৎ লোকের শাসন করবে। আপনি কত জায়গায় দেখবেন, দেবেহাটা গৃহবধূর ঘর থেকে জামাত কর্মী আটক, স্টার স্ত্রী থাকার পর নারীর ঘর থেকে জামাতের সমর্থক আটক। এগুলো কিন্তু জাতীয় পত্রিকা, আমি কিন্তু নর্মাল বলছি না, বাংলাদেশ টাইমস, বার্তা বাজার, তারপরে আসেন আরটিভি, ডিবিসি নিউজ। বলেন যে শেখ হাসিনা শাসনকে নিয়ে যে আপনারা এত সমালোচনা করতেন, তো এই পরিবেশ তো তার চাইতে ভালো কিছু। দেখুন, আপনাকে একটা হচ্ছে নৈতিক অবক্ষয়ের ব্যাপার এবং নৈতিক নৈতিক অবক্ষয়ের উন্নতি তো যারা মিথ্যা রাজনৈতিক চর্চা করে বেড়াচ্ছে তাদের সবার আগে সচেতন হতে হবে। তাদের সব সময় তাদের একজন নেতা হতে হলে, আরে ভাই কয়জনে বহিষ্কার করছেন? অভাব নাই, অনেককে বহিষ্কার করেছে, অভাব নাই, আরে ভাই তাহলে আপনি মানুষের তাহলে ধর্মের ইমোশনটাকে নিয়ে নৈতিকতার ইমোশন নিয়ে রাজনীতি কেন করবেন? আমরা এই পর্যায়ে অনুষ্ঠান শেষ করতে হবে। 30 সেকেন্ড সময় ছিল, আর সময় নেই। অনৈতিক কাজে লিপ্ত থাকবে, আবার নৈতিকতার দোহাই দিয়ে রাজনীতি করবে। শেষ লাইনটা আমরা মাসুদ কামাল আপনার কাছে শুনতে চাই। শেষ লাইন, নৈতিকতার দোহাই দিয়ে রাজনীতি করবে, শেষ লাইনটা আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে শুনতে চাই। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে আমাদের তো তরুণদের কাছে একটা প্রত্যাশা ছিল, আপনার কাছে আমি জানতে চাই সেই প্রত্যাশার কতটুকু আসলে পূর্ণ হয়েছে? খুব একটা পূর্ণ হয় নাই ভাই, খুব একটা পূর্ণ হয় নাই। সব আগের ধারাতেই চলছে, খালি চেহারাগুলি চেঞ্জ হয়েছে। সরকারি দল আগে যারা ছিল তারা নাই, তারা আউট হয়ে গেছে। এখন নতুন একটা সরকারি দল পাইছি, আর একটা বিরোধী দল পাইছি। একটা পার্থক্য আছে যে বিএনপি তো জামাতকে সহ্য করতেছে, আওয়ামী লীগ কাউকে সহ্যই করতো না। ওই পার্থক্যটুকু আছে, অতটুকু হয়তো পরিমিতি বোধ। কিন্তু আওয়ামী লীগের এই সহ্য না করার প্রবণতাটা শুরু হয়েছিল কিন্তু 10-12 বছর পরের থেকে। 10-12 বছর পরে কী হবে জানি না।